গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস, এভিএম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম যে নদীর উচ্চ গতিতে সৃষ্ট ভূমিরূপ। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নদীর মধ্য ও নিম্ন গতিতে কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। দেখো, উচ্চ গতিতে আমি বারবার বলেছি ঢাল বেশি, সেই কারণে নদী সেখানে বিনা বাধায় প্রবাহিত হয়, আর নদীতে জলের স্রোতও বেশি থাকে। তাই অনেক বড় বোল্ডার বা বোঝা, নদীর যে বোঝা আর কি, সেগুলো নদী অনায়াসে বহন করে পরিবাহিত হতে পারে। তাই নদীর সেখানে ক্ষয়কার্যের পরিমাণ বেশি, নদী সেখানে ক্ষয়ের প্রাধান্যই হলো নিম্ন ক্ষয়। কিন্তু নদী এই যে ঢাল, উচ্চগতির ঢাল, এটা সর্বদা সমান থাকে না, ঢাল পরিবর্তন হয়। ঢাল পরিবর্তন হওয়া মানে কীরকম? ধরো উচ্চগতি শেষ হয়ে যখন নদী নিম্নগতিতে পদার্পণ করে, মানে আমি যদি এইভাবে দেখি, এই এতটা হলো উচ্চগতি, তারপরে হলো মধ্যগতি, আর তারপরে নিম্নগতি। তাহলে আজকে আমরা আলোচনা করব সেটাই, যে মধ্য এবং নিম্নগতিতে কী কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। দেখো, মধ্যগতিতে কি হয়, নদীর ক্ষয়ের পরিমাণ কমে যায়, কারণ যেহেতু ঢালের পরিবর্তন হচ্ছে, এই যে ঢালের পরিবর্তন হচ্ছে, তাই মধ্যগতিতে ক্ষয়ের পরিমাণও কিন্তু বা ক্ষয়ের হার আগের থেকে অনেকটা কমে যাবে। এই অংশ থেকেই নদী সঞ্চয় শুরু করে, ক্ষয় অল্প বিস্তার হয়, সঞ্চয় শুরু করে। তাই নদীর এই রকম মধ্যগতিতে সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে প্রাথমিক যে ভূমিরূপ, সেটা হলো পলল ব্যজনী বা পলল শাখা। কিভাবে তৈরি হয় সেটা, এই যে বললাম যে নদীর মধ্যগতিতে ঢাল কমে যায়, তার মানে এই রকম অংশে কি হচ্ছে, নদীর যেহেতু ঢালটা কমে যাচ্ছে, তাই নদী তার উচ্চ গতিতে যত বোল্ডার বা নুড়ি পাথর ক্যারি করেছিল, বহন করেছিল, সেইগুলো সব এই মধ্যগতিতে এই পর্যায়ে এসে সব সঞ্চয় করে, সঞ্চিত করে ঢালের পরিবর্তনের ফলে। তো এই সঞ্চয়টা কীরকম হয়, যেহেতু উপর থেকে নদী নেমে আসছে, তাই সঞ্চয়টা হয় এইরকম আকৃতিতে নদী এখানে সব কিছু সঞ্চয় হয়। এখানে অল্প বিস্তর কিছু শাখা নদীর সৃষ্টি হয়। তো সেটা দেখতে, দূর থেকে দেখলে মনে হবে যেন পলল পাখা, পলির যে পলিগুলো জমেছে সেগুলোকে বলা হচ্ছে পলল পাখার মতো দেখতে, হাত পাখার মতো। তাই এই ধরনের ভূমিরূপের নাম হলো পলল ব্যজনী। আমরা এটা দেখতে পাই তিস্তা নদীতে, বালাসান নদীতে, তিস্তার একটি উপনদী বালাসানে এই ধরনের পলল ব্যজনী লক্ষ্য করা যায়। এর পরবর্তী ভূমিরূপ হলো নদীচর। অর্থাৎ যেহেতু নদীর এখানে গতিবেগ কমে যায়, নদী আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়, মানে নদীতে অল্প বিস্তর বাঁক তৈরি হয়, তাই নদীর চর লক্ষ্য করা যায়। মানে একটি অংশে যে হয়তো এই অংশে নদী ক্ষয় করছে, সেই ক্ষয়জাত পদার্থ সঞ্চিত হচ্ছে নদীর এই অংশে। এইভাবে নদীর মাঝখানে, নদীর গতিপথের মাঝখানে বা নদী প্রবাহের মাঝখানে যে ভূমিরূপগুলো, চড়া ভূমিরূপ তৈরি হয়, সেগুলোকে বলা হয় বিন্দুবার। আর নদীর খাড়া পাড়ে যে চড়া তৈরি হয়, সেগুলোকে বলা হয় বালুচর। এর পরের ভূমিরূপটি হলো অশ্বক্ষুরাকৃতি হ্রদ। সেটা কিভাবে তৈরি হয়? দেখো, নদী তো আঁকাবাঁকা পথে প্রবাহিত হচ্ছে, এরকম আঁকাবাঁকা পথে প্রবাহিত হয়। তো যখনই নদীতে বাঁক খুব বেড়ে যায়, আচ্ছা, নদী আঁকাবাঁকা পথে কেন প্রবাহিত হয়? সেটার কারণ হলো যে নদী এরকমভাবে প্রবাহিত হতে হতে ধরো এখানে কোনো একটা বাধা বা প্রতিরোধ বা কিছু একটা রয়েছে। যেহেতু মধ্য বা নিম্নগতি, তাহলে কী হবে, যেহেতু নদীতে স্রোতের পরিমাণ কম, নদীর গতিবেগ কম, নদীর শক্তি কম। উচ্চগতি হলে নদী এই বাধাটাকে কেটে চলে যেতে পারত, কিন্তু পারছে না। তাই কি হচ্ছে, যখন প্রবাহ পথে এরকম বাধা পড়ছে, তখন কী হচ্ছে, নদী সেই বাধাকে পাশ কাটিয়ে প্রবাহিত হয়। এভাবে পাশ কাটিয়ে প্রবাহিত হওয়ার সময় কি হয়, নদীতে এরকম বেন্ডিং বা আঁকাবাঁকা পথ তৈরি হয়। সেই থেকেই এই কথাটা এসেছে যে মিয়েন্ডার গতিপথ। এই মিয়েন্ডার কথাটা এসেছে তুরস্কের মিয়েন্ড্রাস নদী থেকে। তো এইভাবে যখন বাঁক নিয়ে নদী প্রবাহিত হয়, যত
দিন যায় নদীর এই বাঁকের পরিমাণ তীব্রতর হয়, তীব্রতর হতে থাকে। তীব্রতর হওয়া মানে এই অংশে কি হচ্ছে, নদী সঞ্চয় করছে নদীর প্রবাহ পথ অনুযায়ী। এইবারে আস্তে আস্তে কী হয়, যত বাঁক বাড়ে এই অংশগুলো তখন মূল নদীর প্রবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক এই ডায়াগ্রামটাই যেমন রয়েছে, এটাও কিন্তু আগে একটা বাঁক ছিল, নদী বাঁকের অংশ। কী হয়েছে, বাঁকের তীব্রতা বেড়ে যাওয়ার জন্য এই অংশটা বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গিয়ে মূল প্রবাহ থেকে আলাদা হয়ে গেছে। আর এই অংশটা হলো পলি পড়ে একটা প্লাবনভূমি বা অন্যরকম একটা সমভূমি তৈরি করেছে। বিচ্ছিন্ন হয়ে যাওয়াতে এই অংশটাকে বলা হচ্ছে একটা হ্রদ। আর এই হ্রদের আকারটা ঘোড়ার পায়ের খুরের মতো, তাই বলা হয় অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এই পরীক্ষায় যখন তোমরা লিখবে নদীর নিম্নগতিতে সৃষ্ট ভূমিরূপ, নদী বাঁক লিখে বা নদীর মিয়ান্ডার বা নদীর আঁকাবাঁকা গতিপথ, এটাও একটা ভূমিরূপ হিসাবে তোমরা অ্যাড করতে পারো। তারপরে অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তার সাথে এই ডায়াগ্রামটা অবশ্যই দেবে। কোথায় দেখতে পাওয়া যায়, পশ্চিমবঙ্গে গঙ্গা নদী যেখানে নিম্ন গতিতে পদার্পণ করেছে, নিম্ন গতিতে গতির প্রবাহ শুরু করেছে, অর্থাৎ মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে এই ধরনের প্রচুর অশ্বক্ষুরাকৃতি হ্রদ লক্ষ্য করা যায়। এর পরবর্তী ভূমিরূপ হলো স্বাভাবিক বাঁধ এবং প্লাবনভূমি। স্বাভাবিক বাঁধ এবং প্লাবনভূমি কীভাবে তৈরি হয়, নদী তো নিম্ন গতিতে প্রবাহ শুরু করে দিয়েছে, ক্ষয় একদমই নেই, বুঝতেই পারছো। তো মূল নদীর সাথে কি হয়েছে, প্রচুর শাখা নদী তৈরি হয়েছে, কারণ মূল নদী তার আর প্রবাহকে এগিয়ে নিয়ে যেতে পারছে না, তাই অনেক শাখা নদী তৈরি করেছে। তো এরকম প্রবাহিত হওয়ার সময় কি হয়, যখন মূল নদী প্রবাহিত হয় বা তার শাখা নদীগুলো বৃষ্টির সময় বা বর্ষাকালে দুকুল ছাপিয়ে প্রবল বন্যা সৃষ্টি করে। কারণ নদী গর্ভের গভীরতা কমে যায়, নদীর জল ধারণ ক্ষমতা কমে যায়, তখন তাই নদীর বহন ক্ষমতা কমে গিয়ে দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি হয়। তারপরে যখন বন্যার জলটা নেমে যায়, দেখা যায় যে দুটো তীর বরাবর নতুন পলির সঞ্চয় হয়েছে। এইভাবে বছরের পর বছর চলতে থাকলে সেইখানে নতুন উর্বর সমভূমি তৈরি হয়, যেগুলোকে বলা হয় প্লাবনভূমি। আর একদম নদীর তীর বরাবর, এই যে এই অংশ বরাবর দেখতে পাচ্ছ, সেখানে কি হয়, অনেক আরও ছোট ছোট নুড়ি পাথর এগুলো উঁচু হয়ে, দুটো পাড় উঁচু হয়ে বাঁধ তৈরি করে। যেহেতু এই বাঁধ তৈরিতে মানুষের কোনো হস্তক্ষেপ নেই, মানে কংক্রিটের বাঁধ নয়, স্বাভাবিকভাবে মাটি পলি দিয়ে তৈরি হয়েছে, তাই এই ভূমিরূপকে বলা হয় স্বাভাবিক বাঁধ। এগুলো সবই আমরা আমাদের গঙ্গা নদীর প্রবাহে নিম্নগতিতে দেখতে পাই। গোসাবার কাছে বা সাগরদ্বীপের কাছে বা সুন্দরবন অংশে এই ধরনের ভূমিরূপ প্রচুর লক্ষ্য করা যায়। আর প্লাবনভূমি প্রকৃতিগতভাবে খুব উর্বর, কারণ প্রতি বছর নতুন বন্যার পলি জমি এই ধরনের সমভূমি যেহেতু তৈরি হয়, তাই কৃষিকাজের জন্য এই ধরনের ভূমি খুবই উর্বর। সর্বশেষ সঞ্চিত ভূমিরূপ বা সঞ্চয়জাত ভূমিরূপ হলো বদ্বীপ। বদ্বীপ কোথায় তৈরি হবে, আমরা সবাই জানি নদীর শেষ সীমা কোথায়, সমুদ্র। নদী যেখানে গিয়ে মেশে সেই অংশকে বলা হয় মোহনা। মোহনার কাছে নদী কি করে, তার বাকি যত পলি অংশগুলো রয়েছে, পলির পরিমাণ রয়েছে, সেগুলো সব মোহনাতে এসে সঞ্চয় করে। এই পলিগুলো কি বলতো, পলিগুলো হলো আদতে ক্ষয়জাত পদার্থগুলো আরও ক্ষয় হয়েছে, ক্ষয় হতে হতে এরকম পলি, সূক্ষ্ম কাদা বা বালিতে পরিণত হয়েছে। কেমন, এই যে নিচের ছবিটা তোমরা দেখো, একটু দেখলে বুঝতে পারবে এই যে বদ্বীপ কীভাবে সৃষ্টি হচ্ছে, একটার পর একটা পলি স্তর পড়ে পড়ে সমুদ্রের কাছে সেখানে বদ্বীপ তৈরি হচ্ছে। তাহলে এই মোটা অংশটা হলো মূল নদী, আর বাকি সরু অংশগুলো হলো শাখা নদী। শাখা নদীগুলোও সব এসে সমুদ্রে মিশেছে বা মিলিত হয়েছে। প্রত্যেকটা মূল নদী এবং শাখা নদীর অংশ থেকে এইভাবে পলি সঞ্চিত হয়ে, যতদূর পর্যন্ত সঞ্চিত হতে পারে, যতদূর যতটা পলি থাকে সমুদ্র বরাবর সঞ্চিত হয়ে বদ্বীপ তৈরি করেছে। বদ্বীপ কেন বলছি, কারণ দূর থেকে দেখলে এই যে দ্বীপ অংশটা বাংলার ব অক্ষরের মতো মনে হয়, ইংরাজিতে যাকে বলা হয় ডেল্টা। এবারে এই বদ্বীপের বিভিন্ন ভাগ রয়েছে। তীক্ষ্ণাগ্র বদ্বীপ, পাখির পায়ের ন্যায় বদ্বীপ, ধনুকাকৃতি বদ্বীপ। আমাদের গঙ্গা নদী প্রবাহে যেটা দেখা যায় সেটা হলো
ধনুকাকৃতি বদ্বীপ। পাখির পায়ের ন্যায় বদ্বীপ দেখতে পাওয়া যায় মিসিসিপি মিসৌরি নদীতে। এবার এই বদ্বীপ গঠনের কিছু অনুকূল শর্ত থাকে। সেই অনুকূল শর্তগুলো কী কী? প্রথমেই কি হতে হবে, যে বদ্বীপ যেখানে তৈরি হচ্ছে সেখানে নদীর গতিবেগ কম থাকতে হবে। মোহনাকে মৃদু ঢালে সমুদ্রের সাথে মিশতে হবে। আর কি, সমুদ্র জলের লবণতা বেশি হলে পলি দ্রুত হারে অধক্ষিপ্ত হতে পারবে। এছাড়াও নদী অববাহিকার ক্ষেত্রমান যত বেশি হবে পলির পরিমাণও তত বাড়বে। মধ্য নিম্নগতির দৈর্ঘ্য বেশি হতে হবে, তবেই তো এত পলি সঞ্চিত হতে পারবে, তাই না? আর মোহনার কাছে সমুদ্রে জোয়ার ভাটার প্রকোপ কম হতে হবে, তবে আদর্শ বদ্বীপ গড়ে উঠতে পারবে। মনে রাখবে, পৃথিবীতে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পৃথিবীর প্রায় অধিকাংশ বড় বড় নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়েছে। অন্যান্য পার্টের ভিডিওগুলো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। সেখান থেকে তোমরা নদীর উচ্চগতি সম্বন্ধে ধারণা পাবে, বা উচ্চগতিতে যে ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়েছে সেগুলোর সম্বন্ধে তোমরা ধারণা পেয়ে যাবে। আজ আমাদের আলোচনা এই পর্যন্তই থাকলো। এর ফলে নদী ক্ষয় এবং সঞ্চয়, এই দুটি টপিক আমি কভার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আবার পরবর্তী টপিক নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা হবে। ভালো থেকো সবাই।